আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছো তোমরা? জি, আছি আলহামদুলিল্লাহ। কোন বইটা রিভিউ দিবে তুমি? আজকে আমি রিভিউ দেবো প্যারাময় লাইফের প্যারাসিটামল, লিখেছেন ঝঙ্কার মাহবুব। ঠিক আছে, শুরু করো। প্যারাময় লাইফের প্যারাসিটামল বইটা ঝঙ্কার মাহমুদ লিখেছেন আমাদের স্টুডেন্টদের জন্য মূলত। এখানে ক্লাস 9 থেকে ভার্সিটি লেভেলে যেসব স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য এই বইটা অনেক বেশি ইফেক্টিভ। এখানে হচ্ছে আমাদের স্টুডেন্ট লাইফে অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করি। যেমন হচ্ছে হলো পড়াশোনার হতাশা, তারপরে পড়া না মনে রাখা, অ্যাটেনশন কম রাখা, তারপরে পরীক্ষায় ভালো রেজাল্ট না করা, এরকম অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি। তো এই প্রবলেমগুলো নিয়েই হচ্ছিল এই বইটি মূলত লিখেছেন উনি। এই এখানে আমরা যে প্যারাগুলো ফেস করি সেগুলো নিরাময়ের জন্য লেখা। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে ভুল করে কেউ এভারেজ জয় করে ফেলে না, মানে মানুষ হচ্ছে ভুল করতে এভারেজ জয় করে ফেলে না। পরীক্ষায় এমনি একটা লিখে তো আর কেউ ফার্স্ট হয়ে যায় না। বিসিএসে এমনি একগুলো কোশ্চেন মার্ক করে তো আর কেউ হচ্ছে বিসিএস ক্যাডার হয়ে যায় না। এর জন্য আমাদের পরিশ্রম করতে হয়। তো আমাদের এই প্যারাময় লাইফের প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের যে আলস্য ভাব, আমাদের অলসতা রয়েছে সেটা দূর করতে হবে। দূর করে নিজেকে ভিতর থেকে মোটিভেট করে কাজ শুরু করতে হবে। তো এখানে কিভাবে আমরা কাজগুলো ধাপে ধাপে করে মানে লাইফটাকে লাইনে নিয়ে আসবো সেটার মানে পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, অনেক সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে আমরা এখানে হচ্ছে ড্রাইভিং, আমাদের লাইফে তিনটা ধাপ আছে: লিভিং, ড্রাইভিং আর হচ্ছে ড্রেনিং। মানে আমরা লিভিং যেগুলো হচ্ছে আমরা প্রতিনিয়ত যেগুলো আমাদের করতে হয়, যেমন ঘুম থেকে উঠে ব্রাশ করা, খাওয়া দাওয়া করা, গোসল করা, এগুলো আমাদের নর্মালি করতে হয়। এরপরে হচ্ছিল ড্রাইভিং, সেটা হচ্ছিল আমরা সারাদিনে ভালো কাজ যেগুলো করি। ভালো কাজ বলতে মানে যেগুলো আমাদের পরে গিয়ে কাজে লাগবে, আমাদের 6 মাস পর, 1 বছর পরে, বা আমাদের পরীক্ষায় বা লাইফের যে কোনো একটা সময় গিয়ে যেগুলো আমাদের কাজে লাগবে সে হচ্ছে ড্রাইভিং। আর ড্রেনিংটা হচ্ছে হলো যেগুলো আমাদের কোনো কাজে লাগবে না, হয় আজকের পর থেকে কাজে লাগবে না, নয়তো 6 মাস পরে কাজে লাগবে না, 1 বছর পরে কাজে লাগবে না। এগুলো হচ্ছিল ড্রেনিং। যেমন হচ্ছে টিভি দেখা, মোবাইল টেপা, ইন্টারনেটে এমনি একটা জিনিস দেখা, বিনোদনমূলক কোনো কাজ করা, এগুলো হচ্ছে ড্রেনিং। তো আমাদের লাইফে প্রতিদিন লাইফটা অডিট করতে হবে যে আমি ড্রেনিং কতটুকু করলাম আর ড্রাইভিং কতটুকু করলাম। তো এখানে ভালো কাজগুলো আমি ড্রাইভিং এক পাশে আমি যদি অডিট করি তাহলে আমি ড্রাইভিং আর ড্রেনিং গুলো মার্ক করব, যে সারাদিন আমি রাত্রেবেলা সারাদিন শেষে এটা মার্ক করতে পারি যে হচ্ছে আমি কতগুলো ড্রাইভিং করলাম আর কতগুলো ড্রেনিং করলাম। তো তখন যখন আমি এগুলো টোটাল একটা মার্ক করব, মার্ক করার পরে আমরা ড্রাইভিংটাকে হচ্ছে আমরা স্বাধীনের জন্য 5 ঘন্টা ধরে নিতে পারি যে আমরা 5 ঘন্টা ড্রাইভিং এর জন্য রাখবো। সো আমরা মোট যতগুলো আওয়ার আমরা ড্রাইভিং করেছি সেটাকে আমরা 5 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে আমরা পার্সেন্টেজে কনভার্ট করে নিলাম। এতে এতে আমরা বুঝতে পারবো যে আমাদের হচ্ছে ড্রাইভিং এর পার্সেন্টেজ কত। এরকম করে আমরা ড্রেনিংটাও কনভার্ট করবো পার্সেন্টেজ। এরপরে দেখবো যে আমাদের হচ্ছে ড্রাইভিংটা বেশি হলো নাকি ড্রেনিংটা বেশি হলো। যদি আমাদের হচ্ছে ড্রেনিংটা বেশি হয় তাহলে আমাদের যে যে কাজগুলোর কারণে ড্রেনিংটা বেশি হচ্ছে সেগুলো বাদ দিতে হবে, যে ড্রাইভিং এর জন্য কাজ করতে হবে, আলস্যটা দূর করতে হবে। এটা হলো প্রথম কথা। এরপরে হচ্ছে হলো যদি আমরা ড্রাইভিংটাকে বাড়াতে চাই তাহলে আমাদের ছোট ছোট টার্গেট রাখতে হবে। আমরা এরকম অনেক কথা বলে থাকি যে হচ্ছিল এবার ফাইনাল এক্সাম একদম ফাটাই দেবো, একদম ফাস্ট করে ফেলবো, তারপরে হচ্ছিল বিসিএস তে একদম ক্যাডার হয়ে দেখাবো। এরকম বড় বড় অনেক টার্গেট আমরা রাখি, যার কারণে দেখা যায় আমরা শুধু টার্গেট নিয়ে বসে থাকি আর ভাবি যে ওই সময়টা যখন আসবে, পরীক্ষার আগে যখন তখন পড়ে শেষ করে ফেলবো, কাভার করে ফেলবো। কিন্তু আমরা শুধু বলতে থাকি কিন্তু প্রতিদিন সেরকম কোনো কাজ করি না। কিন্তু আমাদের এর বড় বড় টার্গেট গুলো না রেখে ছোট ছোট গুলো টার্গেট রাখতে হবে। যেমন হচ্ছে হলো আমি আজকে স্বাধীনতা শুধুমাত্র একটা পৃষ্ঠে বেছে নেই পড়ার জন্য যে আমি এটা কমপ্লিট করে ফেলবো। এরকম যদি মানে ছোট ছোট টার্গেট গুলো যদি রাখি তাহলে আমি দিনে এরকম 4-5টা টার্গেট যদি আমি কমপ্লিট করে ফেলি তাহলে সেটা আমার পরের জন্য কাজে লাগবে, যেমন ফাইনাল এক্সামের জন্য আমার পরে গিয়ে কাজে লাগবে। তো তো হচ্ছে আমাদের ছোট ছোট টার্গেট রাখতে হবে, বড় টার্গেট না রেখে ছোট ছোট টার্গেট রাখতে হবে। এরপর ছোট ছোট পরিবর্তন, মানে আমরা হচ্ছে হলো প্রথমেই মানে অনেক বড় কাজ করতে চাই, যেমন হচ্ছিল বলি যে এই বইটা 1 মাসে হয়তো শেষ করে ফেলবো, এরকম বলি। এরকম একবারে না করে আমরা নিজেদের আমরা ছোট ছোট এগুলো পরিবর্তন নিয়ে আসি। যেমন একটা টাইম বক্স যদি সেট করি যে 1 ঘন্টা মানে সারাদিন নর্মাল যেসব কাজ করছি সেগুলো নর্মালি রাখবো, কিন্তু শুধু একটা ঘন্টা নিজের জন্য আলাদাভাবে বেছে নিবো যে আজকে থেকে আমি এই 1 ঘন্টা অন্যরকম করে করবো, আমি আমার নিজের মানে আমার কোন ডেভেলপ করার জন্য করবো। তো
তো এরকম করে ছোট ছোট করে যদি আমি 1 ঘন্টা করে, পরের দিন 2 ঘন্টা, এরপরে আস্তে আস্তে 7 দিন পর 3 ঘন্টা, 5 ঘন্টা, আমি করতে করতে আস্তে আস্তে গিয়ে আমার লাইফটা নিজে থেকে কন্ট্রোল চলে আসবে, আমার নিজের কন্ট্রোল চলে আসবে। তারপর হচ্ছে অ্যাটেনশন। আমাদের লাইফে যে কোনো কাজ করতে গিয়ে আমাদের অ্যাটেনশন ঠিক রাখতে হবে, সেটা হোক পড়াশোনা বা স্কিল ডেভেলপ বা কোনো বিজনেস বা যেটাই করতে চাই না কেন, আমাদের অ্যাটেনশনটা হচ্ছে সব থেকে বড় কথা। অ্যাটেনশন যদি আমাদের না থাকে, তাহলে আমি যতই পড়া পড়ি, যতই কাজ করি, কোনো কাজে লাগবে না। এই জন্য আমাদের অ্যাটেনশনে দুটো সাইড রয়েছে। একটা যদি বলি, একটা হচ্ছিল প্লেয়ার, আরেকটা হচ্ছে অডিয়েন্স। তো এখানে প্লেয়ার যদি হয়, বাংলাদেশের যারা ক্রিকেট প্লেয়ার আছে তাদের কিন্তু এটা ক্যারিয়ার, তারা এই খেলে তারা আর্ন করে, তারা হচ্ছে অ্যাটেনশন দিয়ে কিন্তু খেলাটা খেলে। আর অন্যদিকে যারা অডিয়েন্স রয়েছে তারাও কিন্তু অ্যাটেনশন দিয়ে খেলা দেখে, কিন্তু এতে হচ্ছে খেলোয়াড়দের লাভ হচ্ছে তারা আর্ন করতে পারছে, তারা তাদের কেরিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছে। আর দর্শকদের লাভ হচ্ছে শুধু বিনোদন আর টাইম আর অর্থ হচ্ছে ব্যয়। এটা আমাদেরকে ঠিক করতে হবে, এখন আমরা আমাদের লাইফে খেলোয়াড় হবো নাকি অডিয়েন্স হবো। এরপর হচ্ছে অ্যাটেনশনটা ম্যানেজ করতে হবে। দিনে কিন্তু 24 ঘন্টা আমরা টাইম পাচ্ছি, কিন্তু যদি আমরা রাত্রে গিয়ে লাইফটা অডিট করার পরে আমরা দেখবো যে 24 ঘন্টার মধ্যে হয়তো আমরা যদি লাইফটা অডিট করি, তাহলে দেখবো যে 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 4-5 ঘন্টাও হয়তো বা আমরা করতে পারিনি, 4-5 ঘন্টাও আমরা হচ্ছে কাজে লাগাতে পারিনি এই 24 ঘন্টার মধ্যে। এই জন্য আমাদের অ্যাটেনশনটা ম্যানেজ করার জন্য আমাদের একটা রুটিন করা উচিত। আর রুটিনের ফার্স্ট কথা হচ্ছে, আমরা রুটিন করতে গিয়ে অনেক ভুল করে ফেলি। এক হচ্ছে হয়তো বা আমার অভ্যাস হচ্ছে 7টা থেকে 8টার মধ্যে ঘুম থেকে ওঠার, কিন্তু আমি রুটিনে দিয়ে ফেলি হচ্ছে রুটিনটা শুরু করি যে 5টার সময় ঘুম থেকে উঠবো। এরকম আরো যে কাজগুলো রয়েছে আমার অভ্যাস, আমাদের যেগুলো আছে সেগুলো থেকে পুরো উল্টো রুটিন আমরা বানাই ফেলি, একদম হাই লেভেল রুটিন বানাতে গিয়ে আমাদের কি হয়, কয়েকদিন আমরা রুটিনটা ফলো করতে পারি খুব কষ্টে, কিন্তু এরপরে গিয়ে আর পারি না। এটা হচ্ছে খুবই একটা ব্যাড সাইড। আর এই জন্য আমাদের রুটিনটা এমনভাবে বানাতে হবে যেন আমাদের দৈনন্দিন যেসব কাজগুলো আমরা করছি, অভ্যাস যেগুলো রয়েছে সেগুলো সেরকমই থাকবে, শুধু কিছু কিছু কাজ আমরা একটু একটু করে অল্প অল্প করে চেঞ্জ করবো, যাতে এরকম করে কি হবে, একসময় গিয়ে আমাদের আর রুটিনটা ফলো করতে হবে না, তখন লাইফটাই ওরকম স্টাইলে হয়ে আসবে, তখন আর রুটিন বানিয়ে সেটা ফলো করতে হবে না। এরপর হচ্ছিল মোবাইল ইন্টারনেট। আমাদের যত আমরা কাজ করি, পড়াপড়ি, এই সব কিছু নষ্ট করার একটাই হাতিয়ার হচ্ছে আমাদের ইলেকট্রিক ডিভাইসগুলো। এগুলোর মধ্যে মোবাইল, যারা মোবাইল ইউজ করে বেশি তাদের জন্য মোবাইল, যাদের মোবাইল নেই তাদের টিভি, ল্যাপটপ বা এরকম অন্যান্য ডিভাইসে এডিক্টেড। তো এই মোবাইল আর ইন্টারনেট থেকে বের হয়ে আসার জন্য আমাদের একটা কাজ করতে হবে, মোবাইল ফাস্টিং। এটা খুব সুন্দর একটা ওয়ার্ড, যে মোবাইল ফাস্টিং, আমরা মোবাইল থেকে রোজা থাকবো। এটা কিরকম করতে হবে, রাত্রেবেলা, আগের দিন রাত্রেবেলা ঘুমানোর আগে আমি ডিসিশন নেবো যে আজকে থেকে আমি ফোন ধরবো না, পরের দিন সকালবেলা, মানে পরের দিন রাত্রে ঘুমানো পর্যন্ত আর ফোনটা টাচ করবো না। এটা আমাদের প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে গিয়ে ঠিক হয়ে যাবে। এই ইন্টারনেটে এডিকশনটা এত একটা মানে ব্যাড সাইড, যে হচ্ছে ইন্টারনেটে আমরা যখন যাই, কখনো যদি কোনো জিনিস সার্চ দেই, তাহলে নেক্সটে কি হয়, সেই জিনিসটাই বারবার আমাদের সামনে চলে আসে। এতে আমরা যেটা দেখতে চাচ্ছি, আমাদের মাথায় যে সব ঘুরছে, দেখতে ইচ্ছা করছে, সেগুলো পরপর আসে। এই জন্য এখানে এডিকশনটা আরো বেশি কাজ করে, আমাদের আর ছাড়তে ইচ্ছা করে না, একবার নিলে ছাড়তে ইচ্ছা করে। এই জন্য মোবাইল ফাস্টিং বা ইন্টারনেট ফাস্টিং বা ডিভাইস ফাস্টিং, এটা আমাদের জন্য খুবই ইফেক্টিভ একটা জিনিস হবে আমাদের, যদি কোনো ডেভেলপ করতে চাই লাইফে। তাহলে তারপরে পড়াশোনা মনে রাখা, পড়তে বসতে ইচ্ছা করে না, এটা স্টুডেন্টদের খুবই বড় প্রবলেম, যে পড়তে বসতে ইচ্ছা করে না। এই জন্য এখানে আমরা পড়তে T20 খেলতে পারি। পড়া T20টা কিরকম হচ্ছে, মানে 20 মিনিটে একটা করে টার্গেট নিব, যে ধরলাম একটা এসে আমি পড়বো, সেই এসেটার জন্য আমি টাইম নিলাম যে 20 মিনিটে একটা এসে কমপ্লিট করবো। এখন আমি যদি 20 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করতে পারি, তাহলে আমি জিতে গেলাম। আর যদি আমি 20 মিনিটে কমপ্লিট করতে না পারি, তাহলে টাইম জিতে গেল, আমি হেরে গেলাম, টাইমগুলো জিতে দেওয়া যাবে না। তো এইভাবে আমরা পড়তে T20 খেলতে পারি। তারপরে হচ্ছে আমরা হচ্ছিল দৈনন্দিন যে কাজগুলো করি, যেমন খাওয়া দাওয়া, গোসল করা, এই কাজগুলো করতে কিন্তু আমরা বিরক্ত হই না, আমাদের একটুকু বিরক্তকর লাগে না, বা হাফেও যায় না। কিন্তু আমরা যদি 1 ঘন্টা পড়া পড়ি, 1 ঘন্টা ফিজিক্স পরে 1 ঘন্টা ম্যাথ পড়তে ইচ্ছে করে না। এই জন্য আমরা এই দৈনন্দিন যে নর্মালি কাজগুলো রয়েছে, সেই কাজগুলোকে আমরা পড়ার ফাঁকে ফাঁকে রাখতে পারি। যেমন ম্যাথ আমি 1 ঘন্টা করলাম, করে দুপুরে খাবারটা সেরে আসলাম, এরপরে আমি ফিজিক্স করলাম। এরকম করে যদি করি, তাহলে আমার পড়াশোনার অ্যাটেনশনটা ডেভেলপ করতে পারবো, মানে অ্যাটেনশন আনতে পারবো। এরকম করে পড়ার টাইমটাও বেঁচে গেল, আর আর একটু রেস্টও নেওয়া হয়ে গেল মাঝে মাঝে। তারপরে
তারপর আছে হচ্ছিল পড়াশোনার মানে আমরা দৈনন্দিন কিভাবে পড়বো। যেমন ধরলাম যে আমাদের 3 মাস পর পরীক্ষা। এখন সারা বছর আমরা হচ্ছে হলো মানে আমাদের কিন্তু পড়াশোনা শুধু পড়া পড়লে হবে না। স্টুডেন্ট লাইফে যে শুধু পড়া পড়বো সেটা না। স্টুডেন্ট লাইফে আমরা ঘোরাঘুরি করব, একটু স্কিল ডেভেলপ করব, ফ্রেন্ডদের সাথে একটু মানে হাসিঠাট্টা করবো, এগুলো করতে হবে। তাছাড়া শুধু পড়া নিয়ে স্টুডেন্ট লাইফ না। তো এগুলোর জন্য আমি মানে ইয়ে রাখতে পারি যে ছিল সারা বছর আমি 20% শুধুমাত্র পড়ি। শুধুমাত্র যদি আমি 20% পড়ি, 20% যদি পড়ি, এটা আমার আমার জন্য হচ্ছে হলো মানে এক্সামের আগে এটা আমার খুবই কাজে দেবে। আর বাকি 80% আমি দিয়ে দিলাম আমার বাকি অন্যান্য কাজের জন্য। আমি 80% দিয়ে দিলাম, শুধুমাত্র 20% কি আমি নিজের রাখতে পারবো না পড়াশোনার জন্য? দিয়ে দিলাম। কিন্তু পরীক্ষার আগে আমি কি করবো, এটা উল্টে দেবো। পরীক্ষার 3 মাস আগে গিয়ে আমি এটা উল্টে দেবো, যে হচ্ছিল 20% শুধু হচ্ছিল বিনোদনের জন্য রাখবো, আর বাকি 80% আমি আমার পড়াশোনার জন্য রাখবো। এতে করে কি হবে, সুন্দর মানে একটা লাইফের সবগুলো ব্যালেন্স থাকবে, যে সবকিছু একটা ব্যালেন্স থাকবে। যেমন হচ্ছে পড়াশোনা করতে পারবো, মানে বিনোদনও করতে পারবো, মাইন্ডও ফ্রেশ থাকবে, এতে পড়াশোনার মনোযোগ আসবে, আর হচ্ছিল পরীক্ষার রেজাল্ট ভালো হবে। এরপরে হচ্ছে 3 মাস পর যখন আমাদের পরীক্ষা হয়, তার আগেই আমরা ভয় পেয়ে যাই যে এখন আমরা কি করব। আর একটা পড়া হয়নি, পরীক্ষা চলে আসছে, আর মাত্র 3 মাস পরীক্ষা। এখন আমরা ভয় পেয়ে গিয়েই মানে হতাশা মানে টেনশনে আমাদের চলে যায় 1 সপ্তাহ ভাবতে যে কি করব, কোথা থেকে শুরু করব, কি করব। এটা করতে আমাদের 1 সপ্তাহ চলে যায়। এতে করে আমাদের টাইম তো আরো পিছিয়ে গেল, মাত্র 3 মাস টাইম। এখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছিল টেনশনটাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। সব যত টেনশন আজেবাজে যত চিন্তা ভাবনা আছে, সব আমরা একটা বাক্স বন্দি করে সে ডাস্টবিনে ফেলাই দিলাম। দিয়ে এই 3 মাস শুধুমাত্র পড়া পড়া আর পড়া। এখন এই পড়ার জন্য আমরা শুধু শুধু টাইম নষ্ট করতে যাবো না। যেমন নোটস নেই আমার কাছে, এরপর আমি এটা বুঝি না, হ্যান ত্যান, এরকম উল্টাপাল্টা আরো অনেক কিছু আমাদের মাথায় আসে। এত টাইম নষ্ট না করে যা আছে আমার কাছে, যতটুকু আছে সেখান থেকে শুরু করে দেবো। এরপরে আস্তে আস্তে গিয়ে পড়াশোনায় অ্যাটেনশন নিয়ে আসবো। তারপরে অপরিচিতদের সাথে কথা বলা। আমরা অনেকেই ভয় পাই, অপরিচিতদের সাথে গিয়ে কথা বলতে পারি না। তারপরে কোনো কনফারেন্সে গিয়ে হয়তো বা দু একজন মানুষের সামনে গিয়ে মানে কথাও বলতে পারি না। তো এই জন্য আমাদের কাজ করতে হবে। সবার প্রথম কাজ হচ্ছে নিজেই হচ্ছে মিরর, আয়নার সামনে গিয়ে নিজেই নিজের সাথে কথা বলতে থাকবো। এতে কি হবে, মুখের জড়তাটা কেটে উঠবে। এরপরে 10 জন অপরিচিত মানুষকে এমনি এমনি বলবো যে কেমন আছেন, বা নর্মালি কথা, যেটা ভুল হয় হোক তাও কথা বলবো। এতে একটু হলেও মানে নিজের মধ্যে একটু কনফিডেন্স বেড়ে যায়। আস্তে আস্তে মানুষের সামনে কথা বলা শিখে যাব। এরপরে আমরা হচ্ছিল কোনো অর্গানাইজেশনে যদি যাই, তাহলে সেখানে গিয়ে আমরা হয়তো সাইডে একটু ভলান্টিয়ারের কাজ করবো। এতে আমরা স্টেজে গিয়ে আমাদের স্টেজটা অন্তত দেখবো, মানুষের সামনে তো মানুষকে ফেস করতে পারবো। এরপর আস্তে আস্তে যখন আমরা কোনো একটা কনফারেন্স থেকে বক্তৃতা দিব, তখন আমাদের এটা ফ্রি হয়ে আসবে। মানে প্রথমে ছোট ছোট কাজগুলো আমাদের করতে হবে, সাইড কাজগুলো করতে হবে। তারপর সেলফ কন্ট্রোল। আমাদের সেলফ কন্ট্রোল করতে গিয়ে আমাদের টাইম কন্ট্রোল করতে হবে, ইমোশনাল কন্ট্রোলটা, অ্যাটেনশন কন্ট্রোল। এই 3টা জিনিস আমরা যদি কন্ট্রোল না করতে পারি, তাহলে লাইফে কোনো কিছু অ্যাচিভ করতে পারবো না। টাইমটাকে কন্ট্রোল করতেই হবে। আর নিজের ইমোশন, কখনো ইমোশন নিয়ে কোনো সিদ্ধান্ত নিব না। এটা ঠান্ডা মাথায় ভেবে আমাদের যেটা সঠিক সেটা করতে হবে। ইমোশনের উপর ডিপেন্ড করা যাবেই না, এটা কন্ট্রোল করতেই হবে। এরপর অ্যাটেনশন ছাড়া কোনো কাজ হয় না, কখনো কোনো কাজ হবে না। আমি যতই পড়ি না কেন, যদি আমি যদি 5 ঘন্টাও পড়ি দিনে, সেটা যদি অ্যাটেনশন ছাড়া পড়ি, তাহলে কোনো কাজে দেবে না। অথচ আমি যদি 5 মিনিটও পরে অ্যাটেনশন দিই, সেটা আমার অনেক বেশি কাজে দেবে। তারপর হচ্ছে ইংরেজি শেখার টেকনিক। আমরা সবাই হচ্ছিল ইংরেজিতে মানে বাংলাদেশে একটা ভয় কাজ করে, সবসময় ইংরেজি বলতে গিয়ে বাংলাদেশে ভয় কাজ করে। তো ইংরেজি শেখার অনেক সুন্দর সুন্দর টেকনিক এখানে এনে বলেছেন। সবার প্রথম হচ্ছে ইংরেজি আমরা জাস্ট শুনবো। যেমন হচ্ছে ছোট বাচ্চারা যখন কথা বলা শেখে, তখন কিন্তু তারা মিনিং জানে না, মিনিং না জেনে কিন্তু কথা শেখে। যেমন একটা বাচ্চা, সে বাবা মিনিং জানে না, কিন্তু সে তার বাবাকে প্রতিদিন দেখে, দেখে দেখে বলে যে বাবা। তো এরকম আমরা হচ্ছে প্রথমে মিনিং, ওয়ার্ডের তো শেষ নেই, আমরা কতগুলো মিনিং মুখস্থ করবো, ওয়ার্ডের তো শেষ নেই। এই জন্য মিনিং মুখস্থ না করে আমরা হচ্ছে জাস্ট শুনবো। প্রথমে জাস্ট শুনবো, শুনে শুনে বোঝার ট্রাই করবো যে আসলে কোনটার সাথে কোনটা মিল পাওয়া যাচ্ছে। তখন নিজের নিজের মিনিংটা বোঝা যাবে, অ্যাটলিস্ট আমরা গেস তো করতে পারবো যে কোনটার মিনিং কি। তো এখানে প্রথমে আমরা কোনো একটা মোটিভেশন স্পিচ বা যে কোনো একটা রেকর্ড আমরা আমার ফোনে ডাউনলোড করে নিলাম, নিয়ে দিনে 20-30 বারের উপরে শুনতে থাকবো। 5-6 মিনিট একটা রেকর্ড শুনতে থাকবো। শুনতে শুনতে কি হবে, ওটা আমার মানে মাইন্ডে অ্যাটাচড হয়ে যাবে। এরপরে কয়েকদিন শুধু বলার ট্রাই করব, নিজে নিজে বলার ট্রাই করব।
এতে কি আমার হচ্ছিল ইংরেজি উচ্চারণ যেটা হবে সেটা সঠিকভাবে হবে। এরপরে হচ্ছে হলো আমরা এটা মানুষের সামনে গিয়ে বলবো, যেমন ফ্রেন্ডদের সামনে গিয়ে, ক্লাসে বা ফ্যামিলির মানুষদের সামনে গিয়ে বলার ট্রাই করবো। এতে ভুল হবে, প্রথম অনেক ভুল হবে। তো এখানে হচ্ছে হলো আমাদের যে শেমনেসটা আছে এটা হচ্ছে দূর করতে হবে। কারণ ইংরেজি শিখতে গেলে আমরা তো বাঙালি, আমরা যাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজ তাদের তো প্রবলেম হয় না, কিন্তু আমাদের প্রবলেম হবে। তো আমাদের ভুলও হবে, প্রথমে অনেক ভুল হবে। কিন্তু এই তো আমাদের লজ্জাটা একটু কাটা নিতে হবে। প্রথমে সবাই হাসাহাসি করবে, কিন্তু তারপরেও আস্তে আস্তে যখন মানে এত হাসাহাসি করার পর তারা কিন্তু ভুল ধরাই দেবে, যদি আমরা কোথাও ভুল ধরে। তো এই ভুল ধরাই দিতে দিতে একসময় গিয়ে বলতে বলতে হবে আর কোনো ভুলই হবে না, তখন ঠিক হয়ে আসবে। তারপর ডেইলি অডিট। ডেইলি আমরা যত যত কাজ করব, সেটা রাত্রেবেলা নয়তো 2-3 দিন পর হলো একবার করে অডিট করতে হবে যে আমি কতগুলো খারাপ কাজ করলাম, আমার স্কিল ডেভেলপ কতটুকু করলাম, আমার ড্রেনিং কতটুকু হলো, আমার ড্রাইভিং কতটুকু হলো, এটা অডিট করতে হবে। অডিট অডিট যদি না করতে আমি বুঝতে পারবো না আমার লাইফটা কোন দিকে যাচ্ছে। এই অডিটটা করতেই হবে। আর আর হচ্ছে হলো সব শেষ কথা হচ্ছে, আমার লাইফে যদি প্যারাগুলো নিরাময় করতে হয়, আমার নিজেকে কনফিডেন্সটা রাখতে হবে যে এখন থেকে শুরু করে দিতে হবে। কারণ যারাই হচ্ছিল কিছু অ্যাচিভ করেছে তাদের প্রথম কথা হচ্ছে 30% আমাদের নিজেদের কনফিডেন্স নিয়ে মাঠে নেমে পড়তে হবে। এরপর 60% হচ্ছে আমাদের ধৈর্য নিয়ে, প্যাশেন্ট নিয়ে, পরিশ্রম দিয়ে এগোতে হবে। আর 10% হচ্ছে লাক। লাকটা কোনো একটা না ধরলেই চলে, কারণ আমরা 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 যা করব সেটাই আমাদের লাক। লাক তো নির্ধারণ আমরা করতে পারি না, কিন্তু আমরা কাজ করার মাধ্যমে লাক পরিবর্তনও করতে পারি। তারপরে এখানে হ্যাঁ, এই কাজগুলো এরকম করে আমরা নিরাময় করতে পারি আমাদের লাইফের। তো এই বইটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে হলো তুই করে বলেছেন দেখো আমাদেরকে। এইটা তুই করে বলার কারণে মানে মনে হচ্ছে যে একদম নিজের কোনো বড় ভাই বা কোনো ফ্রেন্ড আমাকে কোনো নির্দেশনা দিচ্ছে, আমি সেভাবে কাজ করছি। তো মজায় মজায় এখানে কাজগুলো করা যায়। তারপরে এই বইয়ে হচ্ছে হলো 10টার মতো ক্লিনিক রয়েছে, যেমন প্যারা নিরাময় ক্লিনিক, তারপরে অ্যাটেনশন প্রিভেনশন ক্লিনিক। এই ক্লিনিক গুলো হচ্ছে এরকম যে আমি এই পাঠগুলোতে যতটা নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা আমি ফলো করলাম কিনা সেটা আমি নিজে একটা অডিট করতে পারছি ওই ক্লিনিকে গিয়ে। আমার হচ্ছে ডেভেলপ পার্সেন্ট কতটুকু হলো, তারপরে কতটুকু আমি ফলো করলাম, এগুলো এগুলো হচ্ছে হলো ওই ক্লিনিকে গিয়ে আমি দেখতে পারবো। তো এভাবেই মানে এখানে আমাদের প্যারা নিরাময় করার যত যত টেকনিক গুলো রয়েছে সেগুলোই এই ঝঙ্কার মাহমুদ এই বইয়ে তুলে ধরেছে। তো বইটি আমি চাইবো সবাই পড়ুক। ধন্যবাদ। দীর্ঘ সময় ধরে তুমি বুক রিভিউ দিয়েছো। বইটার নামটা ইন্টারেস্টিং, তাই না? প্যারাময় লাইফের প্যারাসিটামল। প্যারাসিটামল তো আমরা নর্মালি কি হয়, জ্বর আসলেই খাই। হুম, জি। ওইটাই রোগ নিরাময়ের একটা জাস্ট একটা ওষুধ আর কি। আমাদের লাইফটা তো সবসময় প্যারা থাকে, প্যারাটা যেন কমিয়ে আনা যায়, তাই না? চমৎকার, অসাধারণ, বেশ কিছু কথা বলেছে, তাই না? সমস্যার কথা হয়তো ইলাবোরেটলি আরো অনেক কিছু বলা যেত। তো তুমি বইটা তো এখানেই ফার্স্ট শুনেছো নামটা নাকি? জি হ্যাঁ হ্যাঁ, এখানেই ফার্স্ট। তো প্রথমে তার আগে তো নামও শুনো না, তার আগে নাম ছিল না। মজা হচ্ছে এই বইটার সম্পর্কে আমারও জানা ছিল না। আমি যে আগে স্টেশনে ছিলাম ইউন হিসেবে আটোয়ারিতে, সেখানকার একজন আমাকে বললো যে স্যার এই বইটা আমরা চাই, দেন আমি বইটা কিনলাম। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আচ্ছা।